রূপনগর গ্রামে আরতি তার মেয়ে মিনার সঙ্গে থাকত। কয়েক বছর আগে আরতির স্বামী মারা যায়। তারপর থেকে আরতি একাই তার মেয়ের দেখাশোনা করত। মিনা, আমি অফিসে যাচ্ছি, তুই খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে যাস। যাওয়ার সময় ভালো করে দরজায় তালা মেরে দিস। আরে মা, তুমি এত চিন্তা করো কেন? আমি এখন আর ছোট নেই, আমার 15 বছর বয়স হয়ে গেছে। যখন 25 বছর হয়ে যাবে তখন আর চিন্তা করব না, এখন তুই অনেক ছোট আছিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ভালোভাবে তালা মেরে দেব। এরপর আরতি নিজের অফিসে চলে যায়। আরতি একটি আইটি কোম্পানিতে চাকরি করত এবং সেখানে তার এক বন্ধু ছিল পলাশ। পলাশ এবং আরতি সময় পেলে একে অপরের সঙ্গে গল্প করত। আরতি, আর কতদিন পর্যন্ত একা থাকবে? এত বড় জীবন কাটানোর জন্য তোমার একটা সাথীর প্রয়োজন। আরে পলাশ, তুমি আবার শুরু হয়ে গেলে। তুমি তো জানো আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ে করলে তার ভালো লাগবে না। ভালো লাগবে না কেন? সে একটা বাবা পাবে। শুধু মায়ের ভালোবাসা পেলে চলে না, সাথে বাবারও প্রয়োজন। তুমি তো জানো আজকাল সময় কত খারাপ। কয়েকদিন আগে আছিয়ার ঘটনাটা হওয়ার পর থেকে আমার মনে অনেক ভয় হয়ে গেছে। আছিয়ার সঙ্গে হিটু অনেক খারাপ করেছে, তার একটা কঠিন শাস্তি হওয়া দরকার। কিন্তু তার জন্য তুমি সকল পুরুষকে খারাপ ভাবছো কেন? আমি সকল পুরুষকে খারাপ বলছি না, কিন্তু আমি যাকে বিয়ে করব সে আমার মেয়েকে নিজের মেয়ের মতো মনে করবে কিনা সেটা ভেবেই একটু ভয় করে। আমি কিন্তু মিনাকে অনেক ভালোবাসা দিতে পারবো। তুমি চাইলে আমি মিনার বাবা হতে পারি। এসব তুমি কি বলছো পলাশ? তুমি একজন বিধবা মেয়েকে বিয়ে করতে চাইছো? আমরা দুজন 1.5 বছর থেকে একে অপরকে চিনি। তোমার সঙ্গে আমার বিয়ে হলে আমি অনেক সুখে থাকতে পারবো। এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না। তুমি একদিন আমাদের বাড়িতে এসো, আমার মেয়ে রাজি থাকলে তবেই আমরা বিয়ে করতে পারবো। আরতির কথায় পলাশ রাজি হয়ে যায় এবং এক রবিবারের দিনে আরতি যখন তার মেয়ের সঙ্গে বাড়িতে বসেছিল এমন সময় পলাশ সেখানে পৌঁছায়। কেমন আছো মিনা? তোমার পড়াশোনা কেমন চলছে? আমি ভালো আছি আঙ্কেল, পড়াশোনা খুব ভালো চলছে। তোমার মায়ের মুখে শুনলাম তুমি চকলেট খেতে অনেক ভালোবাসো, তাই তোমার জন্য 2টো ভালো চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। আঙ্কেল নয়, তুমি আমাকে নিজের বন্ধু মনে করতে পারো। তোমার মায়ের বন্ধু মানে তোমারও বন্ধু। পলাশ বেশ কিছু সময় পর্যন্ত মিনার সঙ্গে গল্প করতে থাকে এবং কিছু সময় পর সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতে ঘুমাতে যাওয়ার সময়, পলাশ আঙ্কেলকে তোর কেমন লেগেছে মিনা? কেমন আবার লাগবে, ভালোই লাগলো। তোর বাবা নেই জেনে তার অনেক খারাপ লেগেছে। পলাশ আঙ্কেল তোর বাবা হতে চাইছে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না মা। আসলে আমি বলতে চাইছি আমি একা হয়তো ঠিকভাবে তোর খেয়াল রাখতে পারছি না। জীবনে অনেক সময় এমন আসবে যখন তোর বাবার প্রয়োজন হবে। মা, তুমি এত রকমের কথা না বলে আসল কথাটা পরিষ্কার করে বলো। তোর পলাশ আঙ্কেল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তুই যদি রাজি থাকিস তাহলেই আমি এই বিয়েটা করব। না না মা, তোমাকে বিয়ে করতে হবে না, আমার বাবার জায়গা কেউ নিতে পারবে না। তুই বুঝতে চাইছিস না কেন? ভবিষ্যতে তোকে পড়াশোনার জন্য নতুন নতুন জায়গায় যেতে হবে। আমি একা একা সব জায়গায় যেতে পারবো না। মা, তুমি যদি না যেতে পারো তাহলে আমি একাই চলে যাব, কিন্তু তোমাকে আমি দ্বিতীয় বিয়ে করতে দেব না। জানো তো আজকাল মানুষরা কত খারাপ হয়। আমি জানি আছিয়ার সঙ্গে যা হয়েছে সেটা দেখে তুই রাজি হতে চাইছিস না, কিন্তু আমার মনে হয় তোর পলাশ আঙ্কেল খুব ভালোভাবে তোর খেয়াল রাখবে। আরতি নানাভাবে তার মেয়েকে বোঝাতে থাকে এবং শেষ পর্যন্ত মিনা তার মায়ের বিয়ের জন্য রাজি হয়ে যায়। কয়েকদিন পর খুবই সীমিত আয়োজনের সঙ্গে আরতি এবং পলাশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর পলাশ মিনাদের বাড়িতে চলে আসে। আমার এতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে। আরতির সঙ্গে বিয়ে হয়ে গেছে, এবার আমার আসল কাজ শুরু করতে হবে। কি হয়েছে পলাশ? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আরে না না, কিছু ভাবছি না। মিনা কোথায়? মিনা ঘুমিয়ে পড়েছে। চলো এবার আমরাও ঘুমিয়ে পড়ি, কাল সকালে অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর আরতি এবং পলাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরতি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
এমন সময় পলাশ তার কাছে আসে। আরতি, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি অফিসে চলে যাও, আমি বাড়িতে থেকে একটু বিশ্রাম করব। এ কি, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল কিভাবে? আমিও তাহলে ছুটি করে নিচ্ছি। আরে না না, তোমাকে ছুটি করতে হবে না, তুমি যাও, আমি কিছু সময়ের মধ্যে ভালো হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিছুক্ষণ ছাড়াই ফোন করে তোমার অবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করব। আরতি এই বলে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর পলাশ মিনার রুমে যায়। কি হয়েছে মিনা, কি করছো? স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আপনি অফিসে গেলেন না? আজ অফিসে যেতে ইচ্ছা করলো না, তাছাড়া তুমি বাড়িতে আছো, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করি। বলুন, কি বলবেন? তুমি আমাকে পর মনে করবে না, আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই। তোমার খেয়াল রাখার জন্যই তো আমি তোমার মাকে বিয়ে করেছি। আঙ্কেল, এভাবে আমাকে টাচ করবেন না, এসব আমার একদম পছন্দ নয়। আমি আবার কি করলাম? আমি তো শুধু এটা বোঝাতে চাইছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি, মানে একটা বাবা হিসেবে। আপনাকে কিছু বোঝাতে হবে না, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। মিনা এই বলে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মিনার চলে যাওয়ার পর পলাশ বিছানার উপর বসে পড়ে। কতদিন থেকে এই মেয়েটার উপর আমার নজর আছে, শুধুমাত্র এর কাছে আসার জন্যই আরতিকে বিয়ে করতে হয়েছে। যে কোনো ভাবে মেয়েটাকে নিজের বশে করতে হবে। পলাশ বসে বসে এসব কথা ভাবতে থাকে। এরপর সেদিন রাতের বেলায় মিনা তার মাকে নিজের রুমে ডাকে। মা, তুমি পলাশ আঙ্কেলকে বলে দিও সে যেন আমার থেকে দূরে দূরে থাকে। আজকে সে আমাকে টাচ করেছিল। আরে মিনা, তুই আঙ্কেল বলছিস কেন? পলাশ তোর বাবা, হয়তো তোকে আদর করতে গিয়েছিল, এটাতে এত রেগে যাওয়ার কি আছে? আদর করতে যাক আর যাই করতে যাক না কেন, তাকে আমার ভালো লাগে না। তুমি তাকে বলে দিও সে যেন আমার রুমে না আসে। মিনা, তোর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। নিজের বাবাকে কেউ এভাবে বলে? নিজের বাবা নয় মা, সৎ বাবা। এবার আমি বুঝতে পেরেছি, তুই পলাশকে হিংসে করতে শুরু করেছিস, তাই তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার নামে মিথ্যা কথা বলা শুরু করেছিস তুই। আরতির মুখে এরকম কথা শুনে মিনা প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আরতি নিজের রুমে চলে আসে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পলাশ প্রায় সময়ই মিনার কাছে যাওয়ার চেষ্টা করত এবং মিনা এই ব্যাপারে তার মাকে জানালে আরতি তার কথায় গুরুত্ব দিত না। এইরকমই একদিন। কি ব্যাপার, আপনি আমার রুমে এসেছেন কেন? আরে মিনা, আমি তোমার জন্য জুস নিয়ে এসেছি, এই জুসটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। না, আমি জুস খাই না, আপনার বানানো জুস আপনিই খান। এরকম করে বলতে নেই, কিছুটা খেয়ে দেখো, ভালো না লাগলে আর খেতে হবে না। পলাশ এই বলে মিনাকে জোর করতে থাকে, কিন্তু মিনা পলাশকে বারবার জোর করছে দেখে মিনা প্রচন্ড রেগে যায় এবং সেই জুস ফেলে দেয়। তোর অনেক নাটক হয়ে গেছে, ভেবেছিলাম জুস খাইয়ে তোকে অজ্ঞান করব, কিন্তু এবার যা করার এমনিতেই করব। আপনি কি বলতে চাইছেন? এখনই আমার রুম থেকে চলে যান। চলে যাব কেন? শুধুমাত্র তোর জন্য আমি আরতিকে বিয়ে করেছি। যখন প্রথমবার এই বাড়িতে ঘুরতে এসেছিলাম তখন থেকে তোর উপরে আমার নজর ছিল, তাই তো 1.5 বছর থেকে আরতির সঙ্গে বন্ধুত্বের নাটক করলাম। এখনই আমার রুম থেকে চলে যান, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ হবে না, মা ছাড়া তোর কে আছে? তাছাড়া তোর মা এখন অফিসে। পলাশ এই বলে মিনাকে জোর করার চেষ্টা করতে থাকে এবং মিনা সেই সময় তার বাড়িতে রাখা ইঁদুর মরার বিষ খেয়ে ফেলে। অতিরিক্ত মাত্রায় বিষ খেয়ে নেওয়ায় মিনার অবস্থা খারাপ হয়ে যায়। হায় হায়, এটা কি হয়ে গেল? মিনা তো বিষ খেয়ে ফেলেছে, এখানে থাকা ঠিক হবে না, কেউ দেখে ফেললে আমি ফেঁসে যাব। পলাশ এই বলে সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর আরতি বাড়ি ফেরে এবং মিনার রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। মিনা, মিনা, কি হয়েছে তোর? মিনা, চোখ খোল। আরতি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি মিনাকে হসপিটালে ভর্তি করে। সেখানে ডাক্তার বেশ কিছুক্ষণ পর্যন্ত মিনার চেক আপ করার পর আরতির কাছে যায়। পেশেন্টের অবস্থা অনেক খারাপ, সে অতিরিক্ত মাত্রায় ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে কখনই এরকম কিছু করতে পারে না। আপনাকে আরো একটা কথা বলার আছে,
মিনার শরীরে কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো দেখে মনে হচ্ছে কেউ তার সঙ্গে জোর করার চেষ্টা করেছে। আপনি এসব কি বলছেন ডাক্তার বাবু? তার মানে কি পলাশ? মিনা তো আমাকে অনেকবার তার ব্যাপারে বলেছে। আমরা তার চিকিৎসা করছি। তাছাড়া আমরা পুলিশকে খবর দিয়ে দিয়েছি। এটা একটা পুলিশ কেস। ডাক্তার এই বলে মিনার চিকিৎসা করার জন্য তার কাছে চলে যায়। কিছু সময় পর পুলিশ সেখানে চলে আসে। ইন্সপেক্টর বাবু, এই পাপের পেছনে কার হাত আছে আমি খুব ভালো করে জানি। আপনি আমার সঙ্গে চলুন, দোষীকে আপনি ছাড়বেন না। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। আমাদের দেশে এরকম জানোয়ারদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আছিয়ার খুনি এখনো শাস্তি পেল না, তারই মাঝে এরকম একটা ঘটনা ঘটে গেল। আরতি এই বলে ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও পলাশকে তারা কোথাও খুঁজে পায় না। সেই লোকটাকে ছাড়বেন না ইন্সপেক্টর বাবু। সেই লোকটার জন্য আমার মেয়ে হসপিটালে ভর্তি রয়েছে। আপনি একদম চিন্তা করবেন না। এরকম মানুষের কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আছিয়ার ঘটনা হওয়ার পর থেকে আমরা নিজেদের রাগ ঠান্ডা করতে পারিনি। এভাবে একদিকে মিনার চিকিৎসা চলতে থাকে, অপরদিকে পলাশকে খোঁজার কাজ চলতে থাকে। 3 দিন পর একটি হোটেল রুম থেকে পলাশকে অ্যারেস্ট করা হয়। এরপর পলাশের বিরুদ্ধে আদালতে মামলা শুরু হয়। আদালতের মামলা শুরু করা যাক। জজ সাহেব, এই লোকটা আমার মেয়ের সঙ্গে জোর করার চেষ্টা করেছে। আমার মেয়ের গায়ে অনেকগুলো ক্ষত চিহ্ন রয়েছে। এখনো সে হসপিটালে ভর্তি। আপনি এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। জজ সাহেব, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমার মক্কেল নির্দোষ। এই মহিলাটির মেয়ে হয়তো নিজের প্রেমিকের কাছে ধোঁকা খেয়ে বিষ খেয়েছে। তাছাড়া তার গায়ের আঘাতের চিহ্নগুলো হয়তো তার প্রেমিকের দেওয়া। না না, এটা সত্যি কথা নয়। আমার মেয়ের কোনো প্রেমিক ছিল না। সে আমার বন্ধুর মতো। সে আমাকে সব কথা বলতো। তাছাড়া আমার মেয়ে বেশ কয়েকদিন থেকে বলছে যে পলাশ তার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করিনি। জজ সাহেব, আমার মনে হচ্ছে এই মহিলাটি আমার মক্কেলকে মিথ্যে দায়ে ফাঁসিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করতে চায়। এই মহিলাটির কাছে কি প্রমাণ আছে যে পলাশবাবু এসব করেছে? উকিল বাবু একদম ঠিক কথা বলছেন। আরতি ম্যাডাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে পলাশবাবু এই কাজটা করেছে? আমার মেয়ে প্রমাণ, কিন্তু এখন তার অবস্থা অনেক খারাপ। ডাক্তার বাবু বলেছে 2-3 দিন পর সে একটু সুস্থ হয়ে যাবে। জজ সাহেব, এই মহিলাটিকে সময় দেবেন না। মহিলাটির মেয়েটা যে সত্যি কথা বলবে তার কি প্রমাণ আছে? হয়তো মা এবং মেয়ে মিলে টাকার জন্য এইসব নাটক করছে। দেখুন, আপনার মেয়ের কথায় আমরা কোনো মানুষকে শাস্তি দিতে পারবো না। অন্য কোনো প্রমাণ থাকলে আদালতে জমা করুন। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। দেখলেন তো জজ সাহেব, আমি আগেই বলেছিলাম এই মহিলাটি ভণ্ড। আমার মক্কেলকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা আদায় করতে চাইছে। আরতি ম্যাডাম, আদালত থেকে আপনাকে 2 দিনের সময় দেওয়া হলো। এরই মধ্যে যদি কোনো উপযুক্ত প্রমাণ জমা করতে না পারেন তাহলে পলাশবাবু নির্দোষ প্রমাণ হবে। আদালতকে আজকের জন্য মুলতবি করা হলো। জজ সাহেবের মুখে এরকম কথা শুনে আরতি অনেক দুঃখী হয়ে যায়। এরপর আদালত থেকে বেরিয়ে আরতি উকিল বাবুর কাছে যায়। উকিল বাবু, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। ওই পলাশই আমার মেয়ের এরকম অবস্থা করেছে। সেটা আমি খুব ভালো করে জানি ম্যাডাম, কিন্তু পলাশবাবু আমাকে 5 লক্ষ টাকা দিয়ে এই কেসের জন্য হায়ার করেছে। তাই এই কেসটা আমাকে জিততেই হবে। এটা আপনি কি বলছেন? পলাশ একটা বাচ্চা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে চেয়েছে, সেটা জানার পরেও আপনি তাকে বাঁচাতে চাইছেন? এটা কি ন্যায় হচ্ছে? ন্যায় এবং অন্যায় বোঝার কাজ আমার নয়। আমার কাজ হলো নিজের মক্কেলকে বাঁচানো, এবং আমি সেটাই করব। উকিল বাবু, আমি আপনাকে আরো বেশি টাকা দেব। দয়া করে আপনি পলাশকে ছাড় পেতে দেবেন না। সে ছাড়া পেয়ে গেলে আরো মেয়েদের জীবন নষ্ট করার চেষ্টা করবে। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কাজ করার পদ্ধতি একটু আলাদা। আমি যখন হাতে কোনো কেস নিই তখন আমি সেটা জেতা পর্যন্ত তার পেছনে লেগে থাকি। আপনি যদি পলাশবাবুর আগে আমার কাছে আসতেন তাহলে আমি আপনার হয়তো সাহায্য করতে পারতাম। উকিলের কথা শুনে আরতি হতাশ হয়ে হসপিটালে ফিরে যায়। আমরা আপনার মেয়ের শরীর থেকে বিষ বের করে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসবে। আমি কি তার সঙ্গে দেখা করতে পারবো ডাক্তার বাবু? হ্যাঁ, দেখা করতে পারবেন, কিন্তু সেখানে কোনো রকমের জোরালো শব্দ করবেন না, তাহলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যেতে পারে।
এরপর আরতি হসপিটাল রুমের ভেতরে যায় এবং মিনাকে দেখতে থাকে। আমি যদি আগেই তোর কথা শুনে নিতাম তাহলে অনেক ভালো হতো। তুই কতবার বলেছিলিস যে পলাশ তোর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমি তোর কথায় বিশ্বাস করিনি। আজ বুঝতে পারলাম এসব কথাগুলোকে সিরিয়াস না নিলে সর্বনাশ হয়ে যায়। আরতি মিনার সামনে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে উকিল বাবু নিজের বাড়ি পৌঁছে ব্যস্ত হয়ে চারিদিকে দেখতে থাকে। আরে মধু, আমাদের পিঙ্কি কোথায়? তাকে আনার জন্য স্কুলে গিয়েছিলাম, কিন্তু স্কুল থেকে বলল সে আগেই চলে গেছে। কই না তো, পিঙ্কি তো এখনো বাড়ি ফেরেনি। আমাদের পিঙ্কি গেল কোথায়? আমিও কিছু বুঝতে পারছি না, কোনো বন্ধুদের বাড়ি চলে গেল নাকি। তুমি তাহলে একবার তার বন্ধুদেরকে ফোন করে দেখো, সে কোনোদিনও এরকম করে না, আজ হঠাৎ কি হয়ে গেল। এরপর উকিল বাবু তার মেয়ের সমস্ত বন্ধুদেরকে ফোন করে তার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু নিজের মেয়ের সে কোনো সন্ধান পায় না। সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনো আমাদের মেয়ে ফিরল না। আজকাল সময় একদম ভালো নয়। মধু, তাড়াতাড়ি চলো, এখনই আমাদের পুলিশের কাছে যেতে হবে। উকিল বাবু এই বলে তার স্ত্রীকে নিয়ে বাইরে যাচ্ছিল। এমন সময় তার মেয়ে পিঙ্কি সেখানে চলে আসে। কি হলো বাবা, তুমি এত চিন্তিত হয়ে পড়লে কেন? আরে পিঙ্কি, এতক্ষণ পর্যন্ত তুই কোথায় ছিলি? তুই কি জানিস আমার কত ভয় করছিল? এতে ভয় করার কি আছে, একটু না হয় দেরি করে এসেছি। তুই জানিস না আজকাল সমাজ কত খারাপ, বাইরে কত খারাপ খারাপ লোকজন ঘোরাফেরা করে। কিছু হয়ে গেলে তখন আমাদের কি হবে? কি আর হবে, আসামি ছাড়া পেয়ে যাবে, এটাই তো হবে। এসব তুই কি বলছিস পিঙ্কি? আমি একদম ঠিকই বলছি বাবা, তোমার মতো উকিলদের জন্যই আসামিরা উচিত শাস্তি পায় না। মিনার কেসটার ব্যাপারে আমি সবকিছু জানি। তুমি টাকার জন্য দোষীকে নির্দোষ প্রমাণ করে দিচ্ছ। এসব তুই কিভাবে জানলি? তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় ভেবেছিলাম আদালতে গিয়ে তোমার ছুটি হওয়ার অপেক্ষা করব, কিন্তু সেখানে গিয়ে তোমার আর সেই মহিলাটির কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে। তোমাকে বাবা বলতে আমার লজ্জা করছে। হয়তো আমার সঙ্গেও এরকম কিছু হলে তুমি টাকার জন্য আসামিকে ছেড়ে দেবে। এবার চুপ কর পিঙ্কি, আমাকে আর লজ্জা দিস না। আমি তোকে কথা দিচ্ছি মিনার দোষী অবশ্যই শাস্তি পাবে। এরই সঙ্গে আমি আন্দোলন করে আছিয়ার খুনিকেও শাস্তি পাওয়ানোর চেষ্টা করব। পরের দিন সকালে মিনার জ্ঞান ফিরে আসে এবং আরতি তার মেয়ের সঙ্গে দেখা করতে যায়। মা, তুমি জানো পলাশ আঙ্কেল আমার সঙ্গে জোর করার চেষ্টা করছিল। আমি নিজেকে বাঁচানোর জন্য বিষ খেয়ে নিয়েছি। ওসব কথা আর চিন্তা করিস না, এখন তুই সুস্থ আছিস, এটাই আমার জন্য যথেষ্ট। ওই লোকটা কি শাস্তি পেয়েছে মা? মিনাকে কিভাবে বলবো যে কোনো রকমের প্রমাণ না থাকায় আদালত থেকে তাকে ছেড়ে দেওয়া হবে? সবকিছু জানার পরেও আমি কিচ্ছু করতে পারছি না। কি হলো মা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না, সে লোকটা শাস্তি পেয়েছে তো? এখন পর্যন্ত পায়নি, তবে এবার সে কঠিন শাস্তি পাবে। আজকেই তার বিচার হয়ে যাবে। আরে উকিল বাবু, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। টাকার বিনিময়ে আমি এরকম একটা জানোয়ারকে মুক্তি দেব না। আমিও চাই তার কঠিন শাস্তি হোক। মা, এবার আমি অনেকটাই সুস্থ আছি, আমিও তোমাদের সঙ্গে আদালতে যাব। এরপর আরতি মিনাকে নিয়ে আদালতে যায় এবং কিছু সময় পর আবার মামলা শুরু হয়ে যায়। জজ সাহেব, পলাশ নামের এই লোকটি দোষী। সে মিনার সঙ্গে জোর করার চেষ্টা করেছে। এসব আপনি কি বলছেন? কাল পর্যন্ত আপনি এই লোকটাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, আজ নিজেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। আগে আমি শুধু টাকার জন্য কেস লড়ছিলাম, কিন্তু এখন আমি ন্যায় বিচারের জন্য লড়ছি। আমরা উকিলরা নিজেদের দায়িত্ব পালন না করলে এরকম আসামিরা সমাজে মুক্ত হয়ে ঘুরে বেড়াবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ জজ সাহেব, প্রমাণ আছে। আমার কাছে যখন কেউ কেস নিয়ে আসে তখন আমি তার কথাগুলো ভিডিও সহ রেকর্ড করে রাখি। এই লোকটা নিজের মুখে নিজের ভুলগুলো স্বীকার করেছে, আমার কাছে তার ভিডিও আছে। এরপর উকিল বাবু জজ সাহেবকে একটি ভিডিও দেখায় এবং সেই ভিডিওটির উপর ভিত্তি করে জজ সাহেব পলাশকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। উকিল বাবু, আজ আপনি বুঝিয়ে দিলেন যে উকিলরা যদি টাকার পেছনে না দৌড়ায় তাহলে এরকম দোষীরা কোনোদিনও আইনের চোখে ফাঁকি দিতে পারবে না। পলাশের শাস্তি তো হয়ে গেল, এবার আমাদেরকে চেষ্টা করতে হবে যে আছিয়ার খুনি হিটুও যেন ফাঁসির শাস্তি পায়।
বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও। আজিয়ার মতো ঘটনা আর যেন না হয় তার জন্য সকলেই সতর্ক থাকো আর নিজেদের খুব ভালো করে খেয়াল রাখো। রূপনগর গ্রামে আরতি তার মেয়ে মিনার সঙ্গে থাকতো। কয়েক বছর আগে আরতির স্বামী মারা যায়। তারপর থেকে আরতি একাই তার মেয়ের দেখাশোনা করত। মিনা, আমি অফিসে যাচ্ছি, তুই খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে যাস। যাওয়ার সময় ভালো করে দরজায় তালা মেরে দিস। আরে মা, তুমি এত চিন্তা করো কেন? আমি এখন আর ছোট নেই, আমার 15 বছর বয়স হয়ে গেছে। যখন 25 বছর হয়ে যাবে তখন আর চিন্তা করব না, এখন তুই অনেক ছোট আছিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ভালোভাবে তালা মেরে দেব। এরপর আরতি নিজের অফিসে চলে যায়। আরতি একটি আইটি কোম্পানিতে চাকরি করত এবং সেখানে তার এক বন্ধু ছিল পলাশ। পলাশ এবং আরতি সময় পেলে একে অপরের সঙ্গে গল্প করত। আরতি, আর কতদিন পর্যন্ত একা থাকবে? এত বড় জীবন কাটানোর জন্য তোমার একটা সাথীর প্রয়োজন। আরে পলাশ, তুমি আবার শুরু হয়ে গেলে। তুমি তো জানো আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, আমি দ্বিতীয় বিয়ে করলে তার ভালো লাগবে না। ভালো লাগবে না কেন? সে একটা বাবা পাবে, শুধু মায়ের ভালোবাসা পেলে চলে না, সাথে বাবারও প্রয়োজন। তুমি তো জানো আজকাল সময় কত খারাপ। কয়েকদিন আগে আছিয়ার ঘটনাটা হওয়ার পর থেকে আমার মনে অনেক ভয় হয়ে গেছে। আছিয়ার সঙ্গে হিটু অনেক খারাপ করেছে, তার একটা কঠিন শাস্তি হওয়া দরকার। কিন্তু তার জন্য তুমি সকল পুরুষকে খারাপ ভাবছো কেন? আমি সকল পুরুষকে খারাপ বলছি না, কিন্তু আমি যাকে বিয়ে করব সে আমার মেয়েকে নিজের মেয়ের মতো মনে করবে কিনা সেটা ভেবেই একটু ভয় করে। আমি কিন্তু মিনাকে অনেক ভালোবাসা দিতে পারবো। তুমি চাইলে আমি মিনার বাবা হতে পারি। এসব তুমি কি বলছো পলাশ? তুমি একজন বিধবা মেয়েকে বিয়ে করতে চাইছো? আমরা দুজন 1.5 বছর থেকে একে অপরকে চিনি। তোমার সঙ্গে আমার বিয়ে হলে আমি অনেক সুখে থাকতে পারবো। এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না। তুমি একদিন আমাদের বাড়িতে এসো, আমার মেয়ে রাজি থাকলে তবেই আমরা বিয়ে করতে পারবো। আরতির কথায় পলাশ রাজি হয়ে যায় এবং এক রবিবারের দিনে আরতি যখন তার মেয়ের সঙ্গে বাড়িতে বসেছিল এমন সময় পলাশ সেখানে পৌঁছায়। কেমন আছো মিনা? তোমার পড়াশোনা কেমন চলছে? আমি ভালো আছি আঙ্কেল, পড়াশোনা খুব ভালো চলছে। তোমার মায়ের মুখে শুনলাম তুমি চকলেট খেতে অনেক ভালোবাসো, তাই তোমার জন্য 2টো ভালো চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। আঙ্কেল নয়, তুমি আমাকে নিজের বন্ধু মনে করতে পারো। তোমার মায়ের বন্ধু মানে তোমারও বন্ধু। পলাশ বেশ কিছু সময় পর্যন্ত মিনার সঙ্গে গল্প করতে থাকে এবং কিছু সময় পর সেখান থেকে চলে যায়। এরপর সেদিন রাতে ঘুমাতে যাওয়ার সময়, পলাশ আঙ্কেলকে তোর কেমন লেগেছে মিনা? কেমন আবার লাগবে, ভালোই লাগলো। তোর বাবা নেই জেনে তার অনেক খারাপ লেগেছে। পলাশ আঙ্কেল তোর বাবা হতে চাইছে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না মা। আসলে আমি বলতে চাইছি আমি একা হয়তো ঠিকভাবে তোর খেয়াল রাখতে পারছি না। জীবনে অনেক সময় এমন আসবে যখন তোর বাবার প্রয়োজন হবে। মা, তুমি এত রকমের কথা না বলে আসল কথাটা পরিষ্কার করে বলো। তোর পলাশ আঙ্কেল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই যদি রাজি থাকিস তাহলেই আমি এই বিয়েটা করব। না না মা, তোমাকে বিয়ে করতে হবে না, আমার বাবার জায়গা কেউ নিতে পারবে না। তুই বুঝতে চাইছিস না কেন? ভবিষ্যতে তোকে পড়াশোনার জন্য নতুন নতুন জায়গায় যেতে হবে, আমি একা একা সব জায়গায় যেতে পারবো না। মা, তুমি যদি না যেতে পারো তাহলে আমি একাই চলে যাব, কিন্তু তোমাকে আমি দ্বিতীয় বিয়ে করতে দেব না। জানো তো আজকাল মানুষরা কত খারাপ হয়। আমি জানি আছিয়ার সঙ্গে যা হয়েছে সেটা দেখে তুই রাজি হতে চাইছিস না, কিন্তু আমার মনে হয় তোর পলাশ আঙ্কেল খুব ভালোভাবে তোর খেয়াল রাখবে। আরতি নানাভাবে তার মেয়েকে বোঝাতে থাকে এবং শেষ পর্যন্ত মিনা তার মায়ের বিয়ের জন্য রাজি হয়ে যায়। কয়েকদিন পর খুবই সীমিত আয়োজনের সঙ্গে আরতি এবং পলাশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর পলাশ মিনাদের বাড়িতে চলে আসে। আমার এতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে, আরতির সঙ্গে বিয়ে হয়ে গেছে, এবার আমার আসল কাজ শুরু করতে হবে। কি হয়েছে পলাশ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আরে না না, কিছু ভাবছি না। মিনা কোথায়?
মিনা ঘুমিয়ে পড়েছে। চলো এবার আমরাও ঘুমিয়ে পড়ি, কাল সকালে অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর আরতি এবং পলাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরতি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় পলাশ তার কাছে আসে। আরতি, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি অফিসে চলে যাও, আমি বাড়িতে থেকে একটু বিশ্রাম করব। এ কি, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল কিভাবে? আমিও তাহলে ছুটি করে নিচ্ছি। আরে না না, তোমাকে ছুটি করতে হবে না, তুমি যাও, আমি কিছু সময়ের মধ্যে ভালো হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিছুক্ষণ ছাড়াই ফোন করে তোমার অবস্থার ব্যাপারে জিজ্ঞাসা করব। আরতি এই বলে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর পলাশ মিনার রুমে যায়। কি হয়েছে মিনা, কি করছো? স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আপনি অফিসে গেলেন না? আজ অফিসে যেতে ইচ্ছা করলো না, তাছাড়া তুমি বাড়িতে আছো, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করি। বলুন, কি বলবেন? তুমি আমাকে পর মনে করবে না, আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই। তোমার খেয়াল রাখার জন্যই তো আমি তোমার মাকে বিয়ে করেছি। আঙ্কেল, এভাবে আমাকে টাচ করবেন না, এসব আমার একদম পছন্দ নয়। আমি আবার কি করলাম? আমি তো শুধু এটা বোঝাতে চাইছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি, মানে একটা বাবা হিসেবে। আপনাকে কিছু বোঝাতে হবে না, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। মিনা এই বলে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মিনার চলে যাওয়ার পর পলাশ বিছানার উপর বসে পড়ে। কতদিন থেকে এই মেয়েটার উপর আমার নজর আছে, শুধুমাত্র এর কাছে আসার জন্যই আরতিকে বিয়ে করতে হয়েছে। যে কোনো ভাবে মেয়েটাকে নিজের বশে করতে হবে। পলাশ বসে বসে এসব কথা ভাবতে থাকে। এরপর সেদিন রাতের বেলায় মিনা তার মাকে নিজের রুমে ডাকে। মা, তুমি পলাশ আঙ্কেলকে বলে দিও সে যেন আমার থেকে দূরে দূরে থাকে, আজকে সে আমাকে টাচ করেছিল। আরে মিনা, তুই আঙ্কেল বলছিস কেন? পলাশ তোর বাবা, হয়তো তোকে আদর করতে গিয়েছিল, এটাতে এত রেগে যাওয়ার কি আছে? আদর করতে যাক আর যাই করতে যাক না কেন, তাকে আমার ভালো লাগে না। তুমি তাকে বলে দিও সে যেন আমার রুমে না আসে। মিনা, তোর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নিজের বাবাকে কেউ এভাবে বলে? নিজের বাবা নয় মা, সৎ বাবা। এবার আমি বুঝতে পেরেছি, তুই পলাশকে হিংসে করতে শুরু করেছিস, তাই তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার নামে মিথ্যা কথা বলা শুরু করেছিস তুই। আরতির মুখে এরকম কথা শুনে মিনা প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আরতি নিজের রুমে চলে আসে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পলাশ প্রায় সময়ই মিনার কাছে যাওয়ার চেষ্টা করত এবং মিনা এই ব্যাপারে তার মাকে জানালে আরতি তার কথায় গুরুত্ব দিত না। এইরকমই একদিন। কি ব্যাপার, আপনি আমার রুমে এসেছেন কেন? আরে মিনা, আমি তোমার জন্য জুস নিয়ে এসেছি, এই জুসটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। না, আমি জুস খাই না, আপনার বানানো জুস আপনিই খান। এরকম করে বলতে নেই, কিছুটা খেয়ে দেখো, ভালো না লাগলে আর খেতে হবে না। পলাশ এই বলে মিনাকে জোর করতে থাকে, কিন্তু মিনা পলাশকে বারবার জোর করছে দেখে মিনা প্রচন্ড রেগে যায় এবং সেই জুস ফেলে দেয়। তোর অনেক নাটক হয়ে গেছে, ভেবেছিলাম জুস খাইয়ে তোকে অজ্ঞান করব, কিন্তু এবার যা করার এমনিতেই করব। আপনি কি বলতে চাইছেন? এখনই আমার রুম থেকে চলে যান। চলে যাব কেন? শুধুমাত্র তোর জন্য আমি আরতিকে বিয়ে করেছি। যখন প্রথমবার এই বাড়িতে ঘুরতে এসেছিলাম তখন থেকে তোর উপরে আমার নজর ছিল, তাই তো 1.5 বছর থেকে আরতির সঙ্গে বন্ধুত্বের নাটক করলাম। এখনই আমার রুম থেকে চলে যান, না হলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ হবে না, মা ছাড়া তোর কি আছে? তাছাড়া তোর মা এখন অফিসে। পলাশ এই বলে মিনাকে জোর করার চেষ্টা করতে থাকে এবং মিনা সেই সময় তার বাড়িতে রাখা ইঁদুর মরার বিষ খেয়ে ফেলে। অতিরিক্ত মাত্রায় বিষ খেয়ে নেওয়ায় মিনার অবস্থা খারাপ হয়ে যায়। হায় হায়, এটা কি হয়ে গেল? মিনা তো বিষ খেয়ে ফেলেছে, এখানে থাকা ঠিক হবে না, কেউ দেখে ফেললে আমি ফেঁসে যাব। পলাশ এই বলে সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর আরতি বাড়ি ফেরে এবং মিনার রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। মিনা, মিনা, কি হয়েছে তোর? মিনা, চোখ খোল। আরতি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি মিনাকে হসপিটালে ভর্তি করে। সেখানে ডাক্তার বেশ কিছুক্ষণ পর্যন্ত মিনার চেক আপ করার পর আরতির কাছে যায়
পেশেন্টের অবস্থা অনেক খারাপ। সে অতিরিক্ত মাত্রায় ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে কখনো এরকম কিছু করতে পারে না। আপনাকে আরো একটা কথা বলার আছে। মিনার শরীরে কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো দেখে মনে হচ্ছে কেউ তার সঙ্গে জোর করার চেষ্টা করেছে। আপনি এসব কি বলছেন ডাক্তার বাবু? তার মানে কি পলাশ? মিনা তো আমাকে অনেকবার তার ব্যাপারে বলেছে। আমরা তার চিকিৎসা করছি। তাছাড়া আমরা পুলিশকে খবর দিয়ে দিয়েছি। এটা একটা পুলিশ কেস। ডাক্তার এই বলে মিনার চিকিৎসা করার জন্য তার কাছে চলে যায়। কিছু সময় পর পুলিশ সেখানে চলে আসে। ইন্সপেক্টর বাবু, এই পাপের পেছনে কার হাত আছে আমি খুব ভালো করে জানি। আপনি আমার সঙ্গে চলুন, দোষীকে আপনি ছাড়বেন না। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। আমাদের দেশে এরকম জানোয়ারদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আছিয়ার খুনি এখনো শাস্তি পেল না, তারই মাঝে এরকম একটা ঘটনা ঘটে গেল। আরতি এই বলে ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও পলাশকে তারা কোথাও খুঁজে পায় না। সেই লোকটাকে ছাড়বেন না ইন্সপেক্টর বাবু। সেই লোকটার জন্য আমার মেয়ে হসপিটালে ভর্তি রয়েছে। আপনি একদম চিন্তা করবেন না। এরকম মানুষের কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আছিয়ার ঘটনা হওয়ার পর থেকে আমরা নিজেদের রাগ ঠান্ডা করতে পারিনি। এভাবে একদিকে মিনার চিকিৎসা চলতে থাকে, অপরদিকে পলাশকে খোঁজার কাজ চলতে থাকে। 3 দিন পর একটি হোটেল রুম থেকে পলাশকে অ্যারেস্ট করা হয়। এরপর পলাশের বিরুদ্ধে আদালতে মামলা শুরু হয়। আদালতের মামলা শুরু করা যাক। জজ সাহেব, এই লোকটা আমার মেয়ের সঙ্গে জোর করার চেষ্টা করেছে। আমার মেয়ের গায়ে অনেকগুলো ক্ষত চিহ্ন রয়েছে। এখনো সে হসপিটালে ভর্তি। আপনি এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। জজ সাহেব, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমার মক্কেল নির্দোষ। এই মহিলাটির মেয়ে হয়তো নিজের প্রেমিকের কাছে ধোঁকা খেয়ে বিষ খেয়েছে। তাছাড়া তার গায়ের আঘাতের চিহ্নগুলো হয়তো তার প্রেমিকের দেওয়া। না না, এটা সত্যি কথা নয়। আমার মেয়ের কোনো প্রেমিক ছিল না। সে আমার বন্ধুর মতো। সে আমাকে সব কথা বলতো। তাছাড়া আমার মেয়ে বেশ কয়েকদিন থেকে বলছে যে পলাশ তার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমি তার কথাই বিশ্বাস করিনি। জজ সাহেব, আমার মনে হচ্ছে এই মহিলাটি আমার মক্কেলকে মিথ্যে দায়ে ফাঁসিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করতে চায়। এই মহিলাটির কাছে কি প্রমাণ আছে যে পলাশবাবু এসব করেছে? উকিল বাবু একদম ঠিক কথা বলছেন। আরতি ম্যাডাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে পলাশবাবু এই কাজটা করেছে? আমার মেয়ে প্রমাণ, কিন্তু এখন তার অবস্থা অনেক খারাপ। ডাক্তার বাবু বলেছে 2-3 দিন পর সে একটু সুস্থ হয়ে যাবে। জজ সাহেব, এই মহিলাটিকে সময় দেবেন না। মহিলাটির মেয়েটা যে সত্যি কথা বলবে তার কি প্রমাণ আছে? হয়তো মা এবং মেয়ে মিলে টাকার জন্য এইসব নাটক করছে। দেখুন, আপনার মেয়ের কথায় আমরা কোনো মানুষকে শাস্তি দিতে পারবো না। অন্য কোনো প্রমাণ থাকলে আদালতে জমা করুন। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। দেখলেন তো জজ সাহেব, আমি আগেই বলেছিলাম এই মহিলাটি ভণ্ড। আমার মক্কেলকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা আদায় করতে চাইছে। আরতি ম্যাডাম, আদালত থেকে আপনাকে 2 দিনের সময় দেওয়া হলো। এরই মধ্যে যদি কোনো উপযুক্ত প্রমাণ জমা করতে না পারেন তাহলে পলাশবাবু নির্দোষ প্রমাণ হবে। আদালতকে আজকের জন্য মুলতবি করা হলো। জজ সাহেবের মুখে এরকম কথা শুনে আরতি অনেক দুঃখী হয়ে যায়। এরপর আদালত থেকে বেরিয়ে আরতি উকিল বাবুর কাছে যায়। উকিল বাবু, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। ওই পলাশই আমার মেয়ের এরকম অবস্থা করেছে। সেটা আমি খুব ভালো করে জানি ম্যাডাম, কিন্তু পলাশবাবু আমাকে 5 লক্ষ টাকা দিয়ে এই কেসের জন্য হায়ার করেছে। তাই এই কেসটা আমাকে জিততেই হবে। এটা আপনি কি বলছেন? পলাশ একটা বাচ্চা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে চেয়েছে, সেটা জানার পরেও আপনি তাকে বাঁচাতে চাইছেন? এটা কি ন্যায় হচ্ছে? ন্যায় এবং অন্যায় বোঝার কাজ আমার নয়। আমার কাজ হলো নিজের মক্কেলকে বাঁচানো, এবং আমি সেটাই করব। উকিল বাবু, আমি আপনাকে আরো বেশি টাকা দেব। দয়া করে আপনি পলাশকে ছাড় পেতে দেবেন না। সে ছাড়া পেয়ে গেলে আরো মেয়েদের জীবন নষ্ট করার চেষ্টা করবে। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কাজ করার পদ্ধতি একটু আলাদা। আমি যখন হাতে কোনো কেস নিই তখন আমি সেটা জেতা পর্যন্ত তার পেছনে লেগে থাকি। আপনি যদি পলাশবাবুর আগে আমার কাছে আসতেন তাহলে আমি আপনার হয়তো সাহায্য করতে পারতাম। উকিলের কথা শুনে আরতি হতাশ হয়ে হসপিটালে ফিরে যায়। আমরা আপনার মেয়ের শরীর থেকে বিষ বের করে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে আসবে।
আমি কি তার সঙ্গে দেখা করতে পারবো ডাক্তার বাবু? হ্যাঁ, দেখা করতে পারবেন, কিন্তু সেখানে কোনো রকমের জোরালো শব্দ করবেন না, তাহলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এরপর আরতি হসপিটাল রুমের ভেতরে যায় এবং মিনাকে দেখতে থাকে। আমি যদি আগেই তোর কথা শুনে নিতাম তাহলে অনেক ভালো হতো। তুই কতবার বলেছিলিস যে পলাশ তোর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমি তোর কথায় বিশ্বাস করিনি। আজ বুঝতে পারলাম এসব কথাগুলোকে সিরিয়াস না নিলে সর্বনাশ হয়ে যায়। আরতি মিনার সামনে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে উকিল বাবু নিজের বাড়ি পৌঁছে ব্যস্ত হয়ে চারিদিকে দেখতে থাকে। আরে মধু, আমাদের পিঙ্কি কোথায়? তাকে আনার জন্য স্কুলে গিয়েছিলাম, কিন্তু স্কুল থেকে বলল সে আগেই চলে গেছে। কই না তো, পিঙ্কি তো এখনো বাড়ি ফেরেনি। আমাদের পিঙ্কি গেল কোথায়? আমিও কিছু বুঝতে পারছি না, কোনো বন্ধুদের বাড়ি চলে গেল নাকি। তুমি তাহলে একবার তার বন্ধুদেরকে ফোন করে দেখো, সে কোনোদিনও এরকম করে না, আজ হঠাৎ কি হয়ে গেল। এরপর উকিল বাবু তার মেয়ের সমস্ত বন্ধুদেরকে ফোন করে তার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু নিজের মেয়ের সে কোনো সন্ধান পায় না। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখনো আমাদের মেয়ে ফিরল না। আজকাল সময় একদম ভালো নয়। মধু, তাড়াতাড়ি চলো, এখনই আমাদের পুলিশের কাছে যেতে হবে। উকিল বাবু এই বলে তার স্ত্রীকে নিয়ে বাইরে যাচ্ছিল। এমন সময় তার মেয়ে পিঙ্কি সেখানে চলে আসে। কি হলো বাবা, তুমি এত চিন্তিত হয়ে পড়লে কেন? আরে পিঙ্কি, এতক্ষণ পর্যন্ত তুই কোথায় ছিলি? তুই কি জানিস আমার কত ভয় করছিল? এতে ভয় করার কি আছে, একটু না হয় দেরি করে এসেছি। তুই জানিস না আজকাল সমাজ কত খারাপ, বাইরে কত খারাপ খারাপ লোকজন ঘোরাফেরা করে। কিছু হয়ে গেলে তখন আমাদের কি হবে? কি আর হবে, আসামি ছাড়া পেয়ে যাবে, এটাই তো হবে। এসব তুই কি বলছিস পিঙ্কি? আমি একদম ঠিকই বলছি বাবা, তোমার মতো উকিলদের জন্যই আসামিরা উচিত শাস্তি পায় না। মিনার কেসটার ব্যাপারে আমি সবকিছু জানি। তুমি টাকার জন্য দোষীকে নির্দোষ প্রমাণ করে দিচ্ছ। এসব তুই কিভাবে জানলি? তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় ভেবেছিলাম আদালতে গিয়ে তোমার ছুটি হওয়ার অপেক্ষা করব, কিন্তু সেখানে গিয়ে তোমার আর সেই মহিলাটির কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে। তোমাকে বাবা বলতে আমার লজ্জা করছে। হয়তো আমার সঙ্গেও এরকম কিছু হলে তুমি টাকার জন্য আসামিকে ছেড়ে দেবে। এবার চুপ কর পিঙ্কি, আমাকে আর লজ্জা দিস না। আমি তোকে কথা দিচ্ছি, মিনার দোষী অবশ্যই শাস্তি পাবে। এরই সঙ্গে আমি আন্দোলন করে আছিয়ার খুনিকেও শাস্তি পাওয়ানোর চেষ্টা করব। পরের দিন সকালে মিনার জ্ঞান ফিরে আসে এবং আরতি তার মেয়ের সঙ্গে দেখা করতে যায়। মা, তুমি জানো পলাশ আঙ্কেল আমার সঙ্গে জোর করার চেষ্টা করছিল। আমি নিজেকে বাঁচানোর জন্য বিষ খেয়ে নিয়েছি। ওসব কথা আর চিন্তা করিস না, এখন তুই সুস্থ আছিস, এটাই আমার জন্য যথেষ্ট। ওই লোকটা কি শাস্তি পেয়েছে মা? মিনাকে কিভাবে বলবো যে কোনো রকমের প্রমাণ না থাকায় আদালত থেকে তাকে ছেড়ে দেওয়া হবে? সবকিছু জানার পরেও আমি কিচ্ছু করতে পারছি না। কি হলো মা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না, সে লোকটা শাস্তি পেয়েছে তো? এখন পর্যন্ত পায়নি, তবে এবার সে কঠিন শাস্তি পাবে। আজকেই তার বিচার হয়ে যাবে। আরে উকিল বাবু, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। টাকার বিনিময়ে আমি এরকম একটা জানোয়ারকে মুক্তি দেব না। আমিও চাই তার কঠিন শাস্তি হোক। মা, এবার আমি অনেকটাই সুস্থ আছি, আমিও তোমাদের সঙ্গে আদালতে যাব। এরপর আরতি মিনাকে নিয়ে আদালতে যায় এবং কিছু সময় পর আবার মামলা শুরু হয়ে যায়। জজ সাহেব, পলাশ নামের এই লোকটি দোষী। সে মিনার সঙ্গে জোর করার চেষ্টা করেছে। এসব আপনি কি বলছেন? কাল পর্যন্ত আপনি এই লোকটাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, আজ নিজেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। আগে আমি শুধু টাকার জন্য কেস লড়ছিলাম, কিন্তু এখন আমি ন্যায় বিচারের জন্য লড়ছি। আমরা উকিলরা নিজেদের দায়িত্ব পালন না করলে এরকম আসামিরা সমাজে মুক্ত হয়ে ঘুরে বেড়াবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ জজ সাহেব, প্রমাণ আছে। আমার কাছে যখন কেউ কেস নিয়ে আসে তখন আমি তার কথাগুলো ভিডিও সহ রেকর্ড করে রাখি। এই লোকটা নিজের মুখে নিজের ভুলগুলো স্বীকার করেছে, আমার কাছে তার ভিডিও আছে। এরপর উকিল বাবু জজ সাহেবকে একটি ভিডিও দেখায় এবং সেই ভিডিওটির উপর ভিত্তি করে জজ সাহেব পলাশকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। উকিল বাবু, আজ আপনি বুঝিয়ে দিলেন যে উকিলরা যদি টাকার পেছনে না দৌড়ায় তাহলে এরকম দোষীরা কোনোদিনও আইনের চোখে ফাঁকি দিতে পারবে না।
পলাশের শাস্তি তো হয়ে গেল, এবার আমাদেরকে চেষ্টা করতে হবে যে আছিয়ার খুনি হিটুও যেন ফাঁসির শাস্তি পায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও। আজিয়ার মতো ঘটনা আর যেন না হয় তার জন্য সকলেই সতর্ক থাকো আর নিজেদের খুব ভালো করে খেয়াল রাখো।